হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2017 প্রাথমিক টেটে প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ আজকের কি কি আপডেট উঠে এলো তা আমরা জানবো এই ভিডিওর মধ্যে। টেট 2017 প্রশ্নে টোটাল 21টি প্রশ্ন ভুল রয়েছে। নতুন করে এক্সপার্ট কমিটি গঠনের নির্দেশ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, এবং সেই এক্সপার্ট কমিটি কতদিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা বললেন, জমা দেওয়ার নির্দেশ দিলেন। প্রশ্নমূল মামলায় আজ কি কি শুনানি হলো তার বিস্তারিত থাকবে, এবং কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। তার পাশাপাশি কারা মার্কস পেতে পারেন, অনলি পিটিশনাররা নাকি সমস্ত ক্যান্ডিডেটরা মার্কস পেতে পারেন, তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2017 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট কন্ডাক্ট করেছিল সেখানে টোটাল 21টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে, বা অ্যান্সার কি গ্রহণের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল করেছে এমন অভিযোগে বিভিন্ন পিটিশনাররা তারা আজকের এই মামলাটি করেছিল। তো আজকের এই মামলার গুরুত্বপূর্ণ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিয়েছেন। পিটিশনারদের মধ্যে দুটি পক্ষ ছিল। এক পক্ষ তারা জানিয়েছে যে টোটাল তারা 12টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে বলে তারা দাবি জানিয়েছেন, এবং অন্য আরেকদিকে ফিরদৌস শামীম মহাশয়ের তিনি যে পিটিশনটা করেছিলেন সেখানে তারা দাবি জানিয়েছে যে টোটাল 21টি প্রশ্ন বা তার অ্যান্সার কির মধ্যে ভুল রয়েছে। সেই মতো মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা গত দিনে অর্থাৎ 23শে এপ্রিল 2024 তারিখে কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেখানে আমরা দেখেছিলাম টোটাল 3টি অপশন দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই 3টি অপশনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন অপশনটাকে গ্রহণ করতে চায় সেটা তারা একদিনের মধ্যেই জানাবে। সেই ডেট ছিল আজ 24শে এপ্রিল 2024 তারিখ। তো সেই 3টি অপশনের মধ্যে প্রথম অপশনটা ছিল যে সমস্ত প্রশ্নের মধ্যে ভুল রয়েছে সেই প্রশ্নগুলোকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া, এবং সেই প্রশ্নটা বাদ দিয়ে টোটাল যে 150 মার্কস হয় সেই 150 মার্কস থেকে একটা প্রশ্ন যদি বাদ দেওয়া হয় তাহলে 149টি প্রশ্নের মধ্যে সমস্ত এভালুয়েশন প্রক্রিয়াটি কন্ডাক্ট করার শিক্ষা পর্ষদ তারা সেটাকে তৈরি করতে পারে। তার পাশাপাশি 2 নম্বর যে অপশনটা দেওয়া হয়েছিল পিটিশনারদের টোটাল মার্কস দিয়ে দেওয়া, অর্থাৎ পিটিশনাররা যে প্রশ্নগুলোর মধ্যে দাবি জানিয়েছে সেই মতো তাদেরকে তাদের মার্কসকে প্রোভাইড করে দেওয়া। তৃতীয় একটা অপশন দিয়েছিল যে এক্সপার্ট কমিটির মতামতে তারা যেন অনার থাকে, সেরকম একটা অপশন দিয়েছিল। তার পাশাপাশি এক্সপার্ট কমিটির মধ্য দিয়ে তারা আবার পুনরায় রিভেরিফাই করতে পারে কোনো প্রশ্নের উত্তর বা কোনো প্রশ্নের গঠনগত ভুল রয়েছে কিনা। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 3টি অপশনের মধ্যে থার্ড অপশনটা চুজ করেছে, অর্থাৎ নতুন করে তারা এক্সপার্ট কমিটি গঠন করার ইচ্ছে প্রকাশ করেছে। সেই মতো মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু আজকে এক্সপার্ট কমিটি গঠন করে তার রিপোর্ট সাবমিট করার কথা বলেছেন, অর্থাৎ কোন প্রশ্নের গঠনগত ভুল রয়েছে বা কোন প্রশ্নের অ্যান্সার প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল নিয়েছে কি নেয়নি, বা পিটিশনাররা যেটা দাবি জানিয়েছে সেই দাবির কতটা যৌক্তিকতা রয়েছে সেটা জানাতে এক্সপার্ট কমিটি গঠন করে দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। তো মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বিশ্বভারতী ইউনিভার্সিটির প্রফেসরদের দ্বারা একটা এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছেন। সেই কমিটি তারা সমস্ত প্রশ্নগুলোকে রিভেরিফাই করে দেখবে যে প্রশ্নের মধ্যে গঠনগত ভুল রয়েছে কিনা বা পর্ষদ কোনো প্রশ্নের আনসার ভুল নিয়েছে কিনা, এবং সেই এক্সপার্ট কমিটির রিপোর্ট আগামী 1 মাসের মধ্যে জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। আজকের অর্ডার কপিটি এখনই প্রকাশিত হয়নি, তবে আগের দিনের অর্ডার কপিটা আমরা এক ঝলক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখব। এটা আমরা 23শে এপ্রিল 2024 তারিখের অর্ডারটা দেখছি। মামলাটির রিট পিটিশন নাম্বার যেটা 13548 2022-এর, যার পিটিশনার রয়েছেন ইয়াসমিনা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তবে এই মামলার সঙ্গে আরো অনেকগুলো রিট পিটিশন যুক্ত রয়েছে, অনেকগুলো মামলা কিন্তু একসঙ্গে যুক্ত রয়েছে। সুতরাং এই মামলা কিন্তু অনেকটা পিটিশনার এখানে যুক্ত রয়েছেন, এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে লয়াররা তারা এখানে যুক্ত রয়েছেন। তো একটা বিষয় আমরা এখানে দেখব, সেই একটা বিষয় দেখার আগে আমরা 3টি পয়েন্ট যেটা মাননীয় বিচারপতি তিনি উল্লেখ করে দিয়েছিলেন যে এই দেখুন স্ট্রাইক আউট, অর্থাৎ প্রশ্ন ভুল, যে প্রশ্নগুলোর মধ্যে ভুল হয়েছে সেটাকে সম্পূর্ণভাবে বাদ দিতে পারে। 2 নম্বর অপশন রেখেছিলেন এখানে দেখুন পিটিশনারদের মার্কস দিয়ে দিতে পারে। থার্ড যে অপশনটা রাখা হয়েছিল দেখুন এক্সপার্ট কমিটি গঠন করতে পারে, বা এক্সপার্ট কমিটির যে কারেক্ট অ্যান্সার তারা দেবে বা গ্রহণ করবে সেটাকে তারা মান্যতা দিতে পারে। তো এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্টে, দিস কোর্ট হ্যাজ অলসো কনসিডার দ্য ডিসিশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন দ্য কেস নাম্বার। এই যে একটা মামলার সঙ্গে যুক্ত এখানে কথা বলা হচ্ছে, রাজস্থান হাইকোর্ট থেকে এই মামলাটা ফেরত এসেছিল, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এসেছিল। তো এই মামলায় কেন এই মামলাটির রেফারেন্স টানা হয়েছে, এই মামলার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? 2017 যে প্রশ্নভুল মামলা, সেই প্রশ্নভুল মামলার সেম ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই মামলাটিও একই রকম ভাবে জাজমেন্ট এসেছিল সুপ্রিম কোর্ট থেকে। সেখানেও কিন্তু এই সমস্ত পিটিশনারদের মার্কস দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তো আমরা এক ঝলকে এই অর্ডারের মূল বক্তব্য কোন গ্রাউন্ডে তার উপর বেস করে আজকের এই অর্ডারটা দিচ্ছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, সেই আগের সুপ্রিম কোর্টের সেই অর্ডারটিকে আমরা একবার দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি মামলাটির পিটিশনার যিনি রয়েছেন রিশাল ভার্সেস রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন।
তো মামলাটার নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এসএলপি নাম্বার বা ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সরাসরি মূল বক্তব্যের দিকে চলে যাব। এই মামলার সঙ্গে, এই অর্ডারের সঙ্গে আমাদের 2017 যে মামলা বা 17 প্রশ্নভুল মামলা, সেই মামলার সঙ্গে সিমিলারিটি কোথায় রয়েছে, বা এই মামলার অর্ডারের সঙ্গে আমাদের যে 2017 যে মামলা, সেই মামলা কি আউটকাম আসতে পারে বা কি জাজমেন্ট আসতে পারে, এই মামলার সঙ্গে কিন্তু অনেকটা নির্ভর করছে। অর্থাৎ এই মামলায় যে অর্ডারটা দিয়েছিলেন সেই অর্ডারই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু মাননীয় বিচারপতি ইঙ্গিত দিলেন। তো কি অর্ডার এসেছিল এখানে আমরা দেখব। তো অর্ডারের একদম 24 নম্বর প্যারাগ্রাফে মূল কতগুলো তিনি ডিরেকশন দিচ্ছেন, কতগুলো অর্ডার তিনি দিচ্ছেন, তো সেটা আমরা দেখব। প্রথম পয়েন্টে কি উল্লেখ করছেন দেখুন, যেটা বলা হচ্ছে, দ্য রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন ইজ ডিরেক্টেড টু রিভাইজ দ্য রেজাল্ট of all candidates including all applicants on the basis of report of the expert committee। অর্থাৎ রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন তাদেরকে নির্দেশ দিয়েছিল যে তারা সেখানে একটা এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল এবং সেই এক্সপার্ট কমিটি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টের উপর বেস করে তারা যে রেজাল্ট পাবলিশ করেছিল সেই রেজাল্টটাকে সম্পূর্ণভাবে পুনরায় আবার রেজাল্ট পাবলিশ করতে বলেছিল, রিভাইজ করার কথা বলেছিল, রিভাইজ করার অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা এবং বলছেন যে পাবলিশ দ্য রিভাইজ রেজাল্ট, সেই রিভাইজ রেজাল্টটাকে পাবলিশের নির্দেশ দিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমাদের এক্সপার্ট কমিটি মানে 2017 যে এক্সপার্ট কমিটি, তারা যদি যদি দেখে যে প্রশ্নের সত্যি ভুল হয়েছে বা অ্যান্সারে ভুল রয়েছে, সেক্ষেত্রে তারা যে ওপিনিয়নটা জানাবে, তার ফলে এই টেটের রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু রিভাইজ রেজাল্ট বা রিভাইজ যে টেটের রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা মাননীয় বিচারপতি রাজশেখর মান্ধাত, তিনি কিন্তু তেমন অর্ডার দিলেও দিতে পারেন। এবার এখানে প্রশ্ন আসতে পারে, যদি 2017 এই প্রাথমিক টেটের রেজাল্টের ক্ষেত্রে বা প্রশ্ন ভুলে যদি কোনো মার্কস বৃদ্ধি পায়, তাহলে যারা ইতিমধ্যে নিয়োগ পেয়ে গেছেন, যারা চাকরি পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে। এই 2 নম্বর প্যারাগ্রাফে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এই মতো করে মাননীয় বিচারপতি রাজশেখর কিন্তু তিনি অর্ডার দিতে পারেন। তো এই 2 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, while carrying the above exercise the commission need not revise the result of all those candidates whose name were including in the select list earlier published। অর্থাৎ ইতিমধ্যেই রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন তারা যে সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে যাদেরকে রিক্রুটেড করেছেন বা যে লিস্ট প্রকাশ করেছেন, অর্থাৎ মূল যে প্যানেল, সেই প্যানেলে যারা সিলেক্ট হয়েছেন তাদের ক্ষেত্রে বলছে তাদেরকে ইনক্লুড করার প্রয়োজন নেই, সেটাকে বলছে নট রিভাইজ। তো তাদের ক্ষেত্রে অল দোজ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা সিলেক্টেড হয়েছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট রিভাইজ করার দরকার নেই, কেননা তাদের রেজাল্ট রিভাইজ করলে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, প্যানেলের উপর ইফেক্ট পড়তে পারে। তার কারণে কিন্তু প্যানেলভুক্ত যারা রয়েছেন তাদের রেজাল্টের উপর রিভাইজ করতে বারণ করলেন। We having already pointed out that the appointment shall not be affected by this exercise। অর্থাৎ মাননীয় বিচারপতিরা তারা চেয়েছেন যে এই অর্ডারটি যাতে করে যারা প্যানেলে ইনক্লুডেড হয়েছেন তারা কোনো রকম ভাবে অ্যাফেক্টেড না হন এই এক্সারসাইজ করার ফলে, সেটা তিনি বিশেষভাবে নজর রাখছেন। দেয়ার ইজ নো নেসেসিটি টু রিভাইজ দেয়ার রেজাল্ট, তাদের রেজাল্ট রিভাইজ করার কোনো প্রয়োজন নেই। Thus this exercise shall be undertaken excluding all the candidates who are included in the select list। যারা লিস্টে সিলেক্টেড হয়েছেন তারা এই অর্ডারটির তাদের জন্য কার্যকরী হবে না, তারা এক্সক্লুডেড হয়ে গেলেন। তো আমাদের 17 ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটতে পারে বা একই রকম অর্ডার দিতে পারেন মাননীয় বিচারপতি। যারা 2017 টেট থেকে নিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম ভাবে যাতে প্রভাব না আসতে পারে, সেক্ষেত্রে তিনি শুধুমাত্র পিটিশনার যারা রয়েছেন তাদের জন্য এই অর্ডারটি দিতে পারেন, তাদের মার্কস বৃদ্ধির নির্দেশ দিতে পারেন। দ্য কমিশন শ্যাল অলসো পাবলিশ দ্য কাট অফ মার্কস, কমিশনকে কাট অফ মার্কস পাবলিশ করার জন্য নির্দেশ দিচ্ছেন। 4 নম্বর প্যারাগ্রাফের সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অর্ডার কিন্তু এখানে পরিবেশন করা হয়েছে। বলা হচ্ছে, দেখুন যেটা বলা হচ্ছে, অন দ্য বেসিস অফ রিভাইজ রেজাল্ট, যে রিভাইজ রেজাল্টটা করা হচ্ছে বা যে রিভাইজ রেজাল্টটা দেওয়া হবে, দোজ ক্যান্ডিডেটস হু অ্যাচিভ ইকুয়াল অর মোর মার্কস ইন দেয়ার রেসপেক্টিভ ক্যাটাগরিজ শ্যাল বি অফার্ড অ্যাপয়েন্টমেন্ট এগেইনস্ট 1045 ভ্যাকেন্সিজ as has been mentioned by the commission in paragraph 7 of affidavit noted above। অর্থাৎ যাদেরকে এই মার্কস দেওয়ার পর যারা ইতিমধ্যে নিয়োগ পেয়ে গেছেন, যদি দেখা যায় সেই সমস্ত পিটিশনাররা তাদের মার্কস দেওয়ার পর তারা যারা নিয়োগ পেয়ে গেছেন তাদের ইকুয়াল মার্কস পেয়েছেন বা তাদের থেকেও বেশি মার্কস পাচ্ছেন, সেক্ষেত্রে যারা এই পিটিশনার বা যারা এই মামলা করেছেন বা যারা মার্কসটা পাচ্ছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা। তো সেক্ষেত্রে আমাদের 2017 ক্ষেত্রেও একই রকম ভাবে অর্ডার আসতেই পারে। তো সেই সমস্ত রেজাল্ট পাবলিশ করার পর সে তাদেরকে রেকমেন্ডেশন দেওয়ার নির্দেশ এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল, কমপ্লিট করার নির্দেশ দিয়েছিল, 3 মাসের মধ্যে সমস্ত বিষয়টাকে কমপ্লিট করার নির্দেশ দিয়েছিল। তাহলে কেন সুপ্রিম কোর্টের এই রিশালের এই পিটিশনার যিনি রয়েছেন এই মামলাটির রেফারেন্স এখানে টানা হয়েছে, সেটা কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম। তো এক্সপার্ট কমিটির অপিনিয়ন নেওয়ার পর
যদি দেখা যায় পিটিশনাররা সেই রকম ভাবে মার্কস পেয়ে যাচ্ছেন, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই অর্ডারটিকেও কিন্তু একই রকম ভাবে আমাদের 2017 ক্ষেত্রেও কার্যকরী হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র যারা এই মামলার সঙ্গে পিটিশনার হিসেবে যুক্ত রয়েছেন শুধু কি তারাই মার্কস পাবেন, নাকি প্রত্যেক ক্যান্ডিডেট যারা টেটে অংশগ্রহণ করেছিলেন তারা সবাই মার্কস পাবেন? দেখুন, সাধারণত এই সমস্ত মামলার ক্ষেত্রে পিটিশনার ভিত্তিক অর্ডার আসে, সেক্ষেত্রে এই মামলার সঙ্গে যারা যারা পিটিশনার রয়েছেন তাদের মার্কস সম্পূর্ণভাবে সিকিউর, কিন্তু অল ক্যান্ডিডেটকে মার্কস দিতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে জটিলতা তৈরি হবে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা কিন্তু কখনোই মেনে নেবে না। সুতরাং সেই অর্ডারটি কি যখন যদি অল ক্যান্ডিডেটকে মার্কস দেওয়ার প্রশ্ন আসে, কলকাতা হাইকোর্ট সেরকম ভাবে অর্ডার দেয়, তাহলে তখন কিন্তু এই মামলাটি চ্যালেঞ্জ হবে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং ডিভিশন বেঞ্চ থেকে সরাসরি সুপ্রিম কোর্ট পর্যন্তও যেতে পারে। তো 2017 টেটে আমরা যেটা দেখছিলাম যে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি দাবি জানিয়েছিলেন যে টোটাল 12টি প্রশ্নের মধ্যে ভুল রয়েছে, এবং ফিরদৌস স্বামী মহাশয় তার পিটিশনাররা দাবি জানিয়েছে যে টোটাল 21টি প্রশ্নের অ্যান্সারের মধ্যে ভুল রয়েছে বা প্রশ্নের গঠনগত ভুল রয়েছে। তো মাননীয় বিচারপতি ধরে নিলেন যে টোটাল যে বেশি মার্কস যে প্রশ্নটা রয়েছে, বেশি প্রশ্ন রয়েছে 21টি প্রশ্ন, সেই 21টি প্রশ্নকে ধরেই এক্সপার্ট কমিটিকে নির্দেশ দিলেন যে আগামী 1 মাসের মধ্যে তারা সেই এক্সপার্ট কমিটি গঠন করার পর তারা তাদের ওপিনিয়ন জানাবে, এবং প্রশ্নের গঠনগত যদি ভুল থাকে বা অ্যান্সার কি যদি ভুল থাকে তাহলে সেটা সেই এক্সপার্ট কমিটি তারা খুব শীঘ্রই জানাবে। তো মামলাটির পরবর্তী শুনানির জন্য 11ই জুন 2024 তারিখে নির্ধারণ করা হয়েছে। তো সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী কি ধরনের আপডেট আসে। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।